শেখ হাসিনাকে দেওয়া ফাঁসির মামলায় নিজেই ফেঁসে গেল তাজুল ইসলাম। অবশেষে তার সকল দুর্নীতি ফাঁস। এদিকে ডক্টর খলিলের জন্যই ডুবে গেল বিএনপি সরকার। ওই আওয়ামী লীগের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবার বলেছিল যে তাজুল ইসলামের প্রসিকিউশন টিম অন্তত ২৬ বার এই সাইমুম রেজা তালুকদারের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছিল, তাদের কাছে টাকা চেয়েছিল, কোটি টাকা ঘুষ দাবি করেছিল, যাতে তারা এবিএম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রামের ওই মামলা থেকে জামিন দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তাহলে কি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ ওই প্রসিকিউশন টিমের অনেকেই ফেঁসে যাচ্ছেন এবং দুর্নীতি, ঘুষ বাণিজ্যের, মামলা বাণিজ্যের কারণেই ফেঁসে যেতে হচ্ছে তাদের? তারা কি তাদের এই অপরাধের বিচার কি ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে নাকি ভিন্ন কোনো আদালতে হবে? তারেক রহমানের সরকার ভুলে গিয়েছিল যে পৃথিবী শুধু আমেরিকার কথায় নাচে না, পৃথিবীতে চীন বলেও একটি দেশ আছে, বাংলাদেশের অর্থনীতিতে যাদের বিরাট বড় হিস্সা রয়েছে। এটা বুঝতে পেরেই হয়তো হঠাৎ তারেক রহমানের সরকার চীনের পায়ে ধরতে মির্জা ফখরুল সহ নিজের উপদেষ্টাকে পাঠানো শুরু করেছে। এই জাহাজটি যে এখনো পর্যন্ত আটকে আছে তার মূলে অন্যতম প্রধান দায়ী ব্যক্তি ডক্টর খলিলুর রহমান। খুব বেশি ভুল কি বলা হবে? যদি গুড নেগোসিয়েটর হয়ে থাকেন তাহলে কেন এতদিনেও এই জাহাজটিকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি আদায় করতে সক্ষম হলেন না? বিএনপি সরকার পর্বত প্রমাণ ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে বিদায় হবে। এরকম একটা অনাধুনিক দল টিকবে না বাংলাদেশে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ প্রিয় দর্শক, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রফেসর ইউনূসের মেটিকুলাস চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গতকালকে ফেসবুকে তার নিজের একটা ছবি দিয়ে পোস্ট দিয়েছিলেন, আসসালামু আলাইকুম বাংলাদেশ। এই পোস্টটা দিয়ে পোস্টের কমেন্টে গিয়ে দেখেছি যে অনেকেই, বেশিরভাগই তার পক্ষের লোকজন তাকে ওয়েলকাম করছে। যে গুজবটা রটে গিয়েছিল, আমরাও যে গুজবটা রটে গিয়েছিল বলে আপনাদেরকে জানিয়েছিলাম যে তাজুল ইসলাম দেশ থেকে বিদেশে চলে গিয়েছেন কিনা, সেই গুজবের অবসান ঘটাতেই তিনি একটা ছবি দিয়ে বাংলাদেশের মানুষকে সালাম দিয়েছিলেন, অর্থাৎ তিনি দেশে আছেন এটা জানিয়েছিলেন। আর গতকালকে যেটা আরেকটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে তাদের ওই প্রসিকিউশন টিমের নানা দুর্নীতির যে খবরগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, বিশেষ করে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার পরে নতুন চিফ প্রসিকিউটর আসার পরে থলের বিড়াল একে একে বেরিয়ে পড়ছিল। ঘুষ চাওয়ার যে অভিযোগ, একজন প্রসিকিউটরের 1 কোটি টাকা ঘুষ জামিন দেওয়ার জন্য 1 কোটি টাকা ঘুষ চাওয়ার যে অডিও ফাঁস করেছিল চ্যানেল 24, সেই ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং সেই অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়েছে, এমন কথা বলছে তদন্ত কমিটি। তাহলে কি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ ওই প্রসিকিউশন টিমের অনেকেই ফেঁসে যাচ্ছেন এবং দুর্নীতি, ঘুষ বাণিজ্যের, মামলা বাণিজ্যের কারণেই ফেঁসে যেতে হচ্ছে তাদের? তারা কি তাদের এই অপরাধের বিচার কি ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে নাকি ভিন্ন কোনো আদালতে হবে? কয়েকদিন আগে চ্যানেল 24 একটি দুইটি অডিও প্রকাশ করেছিল, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছিল যে আসামি পক্ষের উকিল এবং তার একজন ঘনিষ্ঠের কাছ থেকে 1 কোটি টাকা ঘুষ দাবি করছেন একজন প্রসিকিউটর, আসামি জামিন পাইয়ে দেবেন এই শর্তে। এবং একটা অডিও প্রকাশ হওয়ার পরে এবার তদন্তে বেরিয়ে এসেছে সেই অডিওটা এআই দিয়ে তৈরি না, অডিওটা সঠিক, অথেন্টিক। এই অডিওর যে চুলচেরা বিশ্লেষণ, সেই বিশ্লেষণে উঠে এসেছে এর সত্যতা যখন বেরিয়ে আসলো তখন প্রশ্ন এসেছে যে চিফ প্রসিকিউটরের বিরুদ্ধেও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক পুলিশ প্রধানকে রাজসাক্ষী বানানোর ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকার লেনদেনের যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলোর কি তদন্ত হচ্ছে নাকি সেগুলোর তদন্তে একটু গড়িমসি করা হচ্ছে? কি বলছে গণমাধ্যম? প্রথম আলো শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে প্রসিকিউটরের কোটি টাকা ঘুষ চাওয়ার অডিওটি জেনুইন, তথ্যানুসন্ধান কমিটি, অর্থাৎ কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সেখানে বলা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের এক মামলায় আসামিকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছ থেকে 1 কোটি টাকা চাওয়ার কথোপকথনের অডিও জেনুইন বলে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় গঠিত তদন্ত কমিটি। কমিটির প্রধান এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রথম আলোকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে 5 সদস্যের এই কমিটি এখনো প্রতিবেদন দাখিল করেনি। চিফ প্রসিকিউটর তদন্ত প্রধান তিনিই স্বীকার করেছেন, আর তো আনুষ্ঠানিক প্রতিবেদন, ওটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা। ওই কথোপকথনের সূত্র ধরে গত 10 মার্চ প্রথম আলো ও নেত্র নিউজ যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় এই তথ্যানুসন্ধান বা ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন করে। অডিওতে জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের সদস্যদের কাছ থেকে তৎকালীন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারকে 1 কোটি টাকা চাইতে শোনা যায়। সাইমুম রেজা তালুকদার নাম শুনলেই বোঝা যায় এই ভদ্রলোক কোন দল করেন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, যে কথোপকথনটি হয়েছে সেখানে ফজলে করিম চৌধুরীর পরিবারের এক সদস্যদের কণ্ঠ, সাইমুম রেজা তালুকদারের কণ্ঠ শনাক্ত করা গেছে। তিনি বলেন, ভয়েসটা আমরা ডিটেক্ট করেছি যে এটা জেনুইন, তাদের মধ্যেই কথোপকথন হয়েছে, এটা এআই না, একেবারে জেনুইন অডিও, এর বাইরে কিছু পাই নাই এখনো, তেমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সাইমুম রেজা দায়িত্বে থাকাকালীন এই ঘুষ চেয়েছেন। শুধুমাত্র সাইমুম রেজা না, তাদের প্রসিকিউশন টিমের তামিমের বিরুদ্ধে মানে একজন এসআইয়ের স্ত্রীর কাছ থেকে বস্তা ভর্তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক পুলিশ প্রধান, তাকে রাজসাক্ষী বানানোর জন্য 1000 কোটি টাকা লেনদেন হয়েছে চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে, সেই অভিযোগ উঠেছে। সেই অভিযোগগুলো একে একে তদন্ত করে যদি থলের বিড়ালগুলো একে একে বেরিয়ে আসে, যেটা এই প্রসিকিউটর সাইমুম রেজার ক্ষেত্রে সত্য বলে তদন্ত কমিটি বের করে আনলো, তাহলেই বোঝা যাবে যে বিচারের নামে প্রফেসর ইউনুস তার মেটিকুলাস শাসন আমলে আদতে টাকার বাণিজ্য করেছে। তিনি নিজে যেমন বাণিজ্য করেছেন, রাষ্ট্রের টাকা এক গাদা হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের মেরে দিয়েছেন কিংবা রাষ্ট্রকে বঞ্চিত করেছেন, ঠিক তেমনি তার নিযুক্ত সমস্ত মেটিকুলাস ভাঁড়েরা শুধুমাত্র টাকা কামানোর মেশিন হিসেবে এই কর্মকাণ্ডগুলোকে বেছে নিয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে বেছে নিয়েছিল। এরপরের স্টেপ কি? সাইমুম রেজাকে কি গ্রেপ্তার করা হবে? এর সঙ্গে সহযোগী হিসেবে যারা ছিল, সাইমুম রেজাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে সঠিক তথ্য বের করা হবে? আর যারা অভিযুক্ত তাদেরকে কি তদন্তের আওতায় আনা হবে? আমরা দেখেছি প্রফেসর ইউনূসের আমলে হাজার হাজার মামলায় কোনো ধরনের তদন্ত ছাড়া মামলা হলেই গ্রেপ্তার করে জেলে ভরার দৃশ্য। তাহলে এই যে মানে ব্যাপারগুলো, এত বড় অভিযোগ, এত অভিযোগ, চিফ প্রসিকিউটর এবং 2 জন প্রসিকিউটরের বিরুদ্ধে তো একেবারে নির্দিষ্ট অভিযোগ শোনা যাচ্ছে। সেই অভিযোগের ব্যাপারে কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, কেন তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে না, এই ব্যাপারগুলো একটু অবাক হতে হয়। এই ব্যাপারগুলোতে আমরা আর কতকাল অবাক হব? বিচারের বাণী কি কারো জন্যে এটা, কারো জন্যে ওটা হবে, নাকি বিচারের বাণী সবার জন্যই একটা হবে? সেই প্রশ্নটা থেকেই যায়। বাংলাদেশে 2024 সালে মার্কিন ডিপ স্টেট, সেনাবাহিনী এবং দেশের সুশীল নেতৃত্ব মিলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পর অবৈধ ইউনূস সরকার ক্ষমতায় বসেই মার্কিন যুক্তরাষ্ট্রের সকল আবদার মেটানোর জন্য উঠে পড়ে লেগেছিল। এমনকি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত মুখ্য ভূমিকা পালন করেছে বলে জানা যায়। তারেক রহমান মুচলেকা দিয়েই ক্ষমতায় বসেছেন। ফলে তারেক রহমানের সরকার আসলে ভারত মার্কিন সমর্থনে গঠিত ইউনূসের বর্ধিত সংস্করণ, যে কথা আমি বারবার বলছি। কিন্তু সরকার ভুলে গিয়েছিল, মানে তারেক রহমানের সরকার ভুলে গিয়েছিল যে পৃথিবী শুধু আমেরিকার কথায় নাচে না। পৃথিবীতে চীন বলেও একটি দেশ আছে, বাংলাদেশের অর্থনীতিতে যাদের বিরাট বড় হিস্সা রয়েছে। এটা বুঝতে পেরেই হয়তো হঠাৎ তারেক রহমানের সরকার চীনের পায়ে ধরতে মির্জা ফখরুল সহ নিজের উপদেষ্টাকে পাঠানো শুরু করেছে। চলুন জানা যাক ঘটনাটা আসলে কি। আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে বড় ভুল হয় তখনই যখন কোন সরকার ধরে নেয় যে এক পরাশক্তির কাঁধে ভর করেই সে বাকি সব পরাশক্তিকে অপ্রাসঙ্গিক বানিয়ে ফেলতে পারবে। বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী ঠিক সেই ভুলটাই করছে। কারণ যাচাইযোগ্য ঘটনা প্রবাহ বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 19 এপ্রিল বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং 21 এপ্রিল বেইজিং এ চীনের ভাইস প্রেসিডেন্ট হান জং এবং সিপিসির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিও হাইসিং এর সঙ্গে বৈঠকও করেছেন। একই সঙ্গে ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির 21 থেকে 22 এপ্রিল বেইজিং এ অনুষ্ঠিত থার্ড আই লেভেল কনফারেন্স অব দ্য ফোরাম অন গ্লোবাল অ্যাকশন ফর শেয়ার ডেভেলপমেন্টে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ চীনের সঙ্গে যোগাযোগ এখানে আর কোনো গুজব নয়, দৃশ্যমান কূটনৈতিক তৎপরতা। এখন প্রশ্ন হলো, এই তৎপরতা হঠাৎ এত জরুরি হয়ে উঠল কেন? কারণ অর্থনীতি, বাণিজ্য এবং উন্নয়নের অবকাঠামোর বাস্তবতা কোনো স্লোগান মানে না।
বাংলাদেশের জন্য চীন শুধু একটি দূতাবাস বা একটি কূটনৈতিক সম্পর্কের নাম নয়, এটি সরবরাহ শৃঙ্খল, অবকাঠামো অর্থায়ন, উন্নয়ন ঋণ, শিল্পযন্ত্র, বিদ্যুৎ প্রকল্প, বন্দর, সড়ক, সেতু এবং উৎপাদন অর্থনীতির একটি ভীষণ শক্তিশালী স্তম্ভ। কাজেই সরকার যদি প্রথমে ওয়াশিংটন দিল্লিমুখী ঝোঁকে চীনকে ঠেলে দিয়ে থাকে বা দূরে সরিয়ে দিতে চায়, আর পরে অর্থনৈতিক চাপে পড়ে আবার বেইজিং মুখী হয়, তাহলে সেটি আসলে কৌশলগত ভারসাম্য নয়, বরং কূটনৈতিক দোদুল্যমানতার প্রমাণ দিচ্ছে সরকার। মির্জা ফখরুলের সফর আর তিতুমিরের সম্মেলনে অংশগ্রহণ একই সঙ্গে ঘটছে বলে এই বার্তাটি আরো পরিষ্কার হয়ে উঠেছে। এই সংকটের আরেকটি স্তর হচ্ছে অর্থনৈতিক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর অর্থ ছাড় নিয়ে বাংলাদেশে স্পষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে IMF এর পরবর্তী কিস্তি স্থগিত বা আটকে দেওয়া হয়েছে, আর সরকার সেই ব্যাখ্যা অস্বীকার করে বলছে ঋণ কর্মসূচি বাতিল হয়নি। অর্থাৎ একদিকে সরকার আশ্বাস দিচ্ছে, অন্যদিকে বাজারে এবং নীতি নির্ধারণী পরিসরে অবিশ্বাস জমছে। এই অবস্থায় চীনের দিকে নতুন করে হাত বাড়ানোর একে আপনি নিছক কূটনৈতিক সৌজন্য বলতে পারবেন না, বরং এই বিকল্প আর্থিক এবং রাজনৈতিক অক্সিজেনের খোঁজ করছে সরকার বলেই মনে হচ্ছে। কারণ আমেরিকা তো আর যাই হোক টাকা দিবে না, বরং টাকা নেবে বাংলাদেশের কাছ থেকে, কিন্তু চীন তো তা দেয়, যদিও চড়া সুদে। যাই হোক, এটুকু স্পষ্ট যে অর্থনৈতিক চাপ বাস্তবতা, আর সরকার সেই চাপ কমাতে বহুমুখী দরজায় যে হাত পাচ্ছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি এই চাপকে আরো বাড়িয়ে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল গত কয়েকদিনে ভয়াবহভাবে ব্যাহত হয়েছে। রয়টার্স জানিয়েছে 20 এপ্রিল পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকের তুলনায় খুব সামান্য জাহাজ চলাচল হচ্ছিল এবং নিরাপত্তা ঝুঁকির কারণে অধিকাংশ শিপিং কোম্পানি সতর্ক অবস্থানে ছিল। বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ অতিক্রমে ব্যর্থ হয়েছে বলেও আমরা জানি। এর মানে জ্বালানি, সার, কাঁচামাল এবং সমুদ্রপথ নির্ভর সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ শুধু পত্রিকার পাতায় নয়। সরকার যদি একই সময়ে ইরান সংবেদনশীল আঞ্চলিক রাজনীতিতে এমন অবস্থান নেয় যা তেহরান বা তার ঘনিষ্ঠ শক্তিগুলোর কাছে শত্রুতাপূর্ণ মনে হয়, তাহলে তার কূটনৈতিক মূল্য তো দিতে হবে। আর এখানেই বাংলাদেশ, আমেরিকা, চীন এই ত্রিভুজের প্রকৃত নাটক। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশকে তার বৃহত্তর কৌশলগত বলয়ের মধ্যে রাখতে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক প্রতিযোগিতা, সরবরাহ শৃঙ্খল, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক জোটের রাজনীতির ভেতরে। ভারত চায় ঢাকা তার নিরাপত্তা এবং ভূরাজনৈতিক অগ্রাধিকারের বিরুদ্ধে না যায়, আর চীন চায় বাংলাদেশকে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে নিজের জন্য উন্মুক্ত রাখতে, যাতে বঙ্গোপসাগরীয় অঞ্চলে তার প্রভাব অক্ষুণ্ণ থাকে। এই তিন শক্তির মধ্যে ভারসাম্য রক্ষায় বাংলাদেশের কাজ ছিল। কিন্তু যদি সরকার প্রথমে আমেরিকা, ভারতের দিকে অতিরিক্ত ঝুঁকে গিয়ে পরে চীনের দিকে ছুটে যায়, তাহলে বেইজিং এর দৃষ্টিতে সেটি অংশীদারিত্ব নয়, দর কষাকষি, দুর্বলতা। আর আন্তর্জাতিক কূটনীতিতে যে কোনো দুর্বলতার গন্ধ যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, সেটা নতুন করে বলার কিছু নেই। আমি যখন এই ত্রিদেশীয় সমীকরণের দিকে তাকাই, তখন দেখি এক ভয়াবহ ভূরাজনৈতিক দাবানল, যা আমাদের স্বাধীনতার অর্জন থেকেই জ্বলছে। 1971-এ আমরা যখন পাকিস্তানি উপনিবেশের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম, তখন আমেরিকা 7ম নৌবহর পাঠিয়ে পাকিস্তানকে রক্ষা করতে চেয়েছিল, আর চীন তখন পাকিস্তানের পক্ষে নিরাপত্তা পরিষদের ভিটো দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু ছিলেন দূরদর্শী নেতা, তিনি বুঝেছিলেন ভবিষ্যতে আমাদের এই দুই পরাশক্তির সঙ্গে সমঝোতা করতে হবে। তাই 1972 সালে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বঙ্গবন্ধু, যদিও তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। এই হলো বাস্তববাদী কূটনীতি, আবেগ নয়, দেশের স্বার্থ। কিন্তু যারা 2024 সালে ক্ষমতা দখল করলো, তারা ইতিহাসের এই মৌলিক পাঠ শেখেনি। তারা ভেবেছিল আমেরিকা এবং ভারতের সমর্থন পেলেই হলো, চীনকে উপেক্ষা করলেও চলবে। তাই তারেক রহমানও ক্ষমতায় এসেই প্রথমে চীনের স্বার্থ বা চীনের সঙ্গে সাক্ষাৎ করতে গড়িমসি করলো, চীনা রাষ্ট্রদূতকে অপমানও করলো বলা যায়, আর আমেরিকার দালালি করতে গিয়ে ইরানকে অপমান করে হরমুজ প্রণালীতে আমাদের জাহাজ আটকে দিল। এখন যখন IMF ঋণ প্রায় বাতিল হতে যাচ্ছে, তখন দেশের অর্থনীতি ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে, তখন তারা হঠাৎ বুঝতে পারলো যে চীন ছাড়া বাংলাদেশে চলবে না। আমি দেখছি মির্জা ফখরুল ইসলাম এবং তিতুমিরের এই হঠাৎ চীন সফর আসলে এই ভয়ঙ্কর অপরাধবোধের বহিঃপ্রকাশ। তারা জানে 2001 সালে বিএনপি জামায়াত যখন আমেরিকার চাপে তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিল, তখন চীন এত ক্ষিপ্ত হয়েছিল যে 1/11 পেছনে তাদের হাত ছিল বলে অনেক বিশ্লেষক মনে করেন। এখন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, আবারও বিএনপি আমেরিকার দালালি করছে, আবারও চীনকে অপমান করছে, আবারও চীন জামায়াতের সঙ্গে হাত মেলাচ্ছে। এই হলো সেই ভয়ঙ্কর চক্র যেখানে বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। আমি বিশ্বাস করি যে চীন এখন আমাদের সঙ্গে এক ভিন্ন খেলা খেলছে।
তারা জানে তারেক রহমানের সরকার আমেরিকা ভারতের প্রেরণক, কিন্তু তারা এটাও জানে যে বাংলাদেশের অর্থনীতি যে চীন ছাড়া টিকে থাকতে পারবে সেটা সম্ভব নয়। তাই তারা এখন জামায়াতকে ব্যবহার করছে যেমন তারা পাকিস্তানে জামাতুদ দাওয়াকে ব্যবহার করে। চীনের এই রণকৌশল সহজ, আমেরিকার প্রক্সি সরকারকে অস্থির করে তোলা আর একই সঙ্গে নিজের প্রভাব বজায় রাখা। মির্জা ফখরুলের সফর আসলে এই কৌশলের একটি অংশ। চীন দেখাতে চায় তারা এখনো বাংলাদেশে প্রভাব ফেলতে পারে, যদিও তারা বিএনপিকে বিশ্বাস করে না। আমি দেখতে পাচ্ছি এই ত্রিদেশীয় সম্পর্কে আওয়ামী লীগের ভূমিকা ছিল সবচেয়ে সুচারু। শেখ হাসিনা বুঝেছিলেন আমেরিকার সঙ্গে ঝগড়া করে লাভ নেই, কিন্তু চীনকে অপমান করলেও তার চলবে না। তাই তিনি দুই দেশের সঙ্গেই সমান সম্পর্ক বজায় রেখেছিলেন। আমেরিকাকে তিনি নানা ইস্যুতে সমর্থন দিতেন, চীনকে দিয়েছিলেন অর্থনৈতিক প্রকল্প। এই হলো সেই ভারসাম্য যা বাংলাদেশকে টিকিয়ে রেখেছিল এবং বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য বজায় রেখেছিল। কিন্তু যারা ক্ষমতায় এসেছে, এখন ক্ষমতা দখল করেছে, তারা এই সূক্ষ্ম কূটনীতির ধার ধারছে না। তারা হয় আমেরিকার দালালি করছে, না হয় যখন প্রয়োজন তখন চীনের পা ধরছে। কোনো মাঝামাঝি কূটনৈতিক দর কষাকষির জায়গা নেই। এ কারণেই মির্জা ফখরুল এবং রাশেদ তিতুমিরের সফরকে আমি নিছক রুটিন সফর মনে করি না, বরং এটি একটি বিপর্যস্ত কৌশলকে মেরামত করার তড়িঘড়ি চেষ্টা। কিন্তু সমস্যা হলো আন্তর্জাতিক সম্পর্কের ভাঙা কাঁচ খুব সহজে জোড়া লাগে না, বিশেষত যখন অপরপক্ষ বুঝে যায় যে তাকে প্রথমে অবহেলা করা হয়েছিল আর এখন প্রয়োজনের তাগিদে তার কাছে ফিরে আসা হচ্ছে। চীন যদি মনে করে ঢাকার বর্তমান শাসক গোষ্ঠী তাকে কেবল সংকটকালে ব্যবহার করতে চায়, তাহলে প্রতিশ্রুতি পেলেও বড় রকমের আর্থিক বা কৌশলগত সহায়তা তারা সহজে নাও দিতে পারে। বিশেষ করে তিস্তা বা অন্য প্রকল্পের বা বড় প্রকল্পের মতো কড়া ভূরাজনৈতিক সংকেতবাহী বিষয়ে বেইজিং বরং তার দাম বা মূল্য অনেকটাই বাড়িয়ে দিতে পারে। দেখা যাক মির্জা ফখরুল এবং তিতুমির কি বিজয় করে আসেন চায়না থেকে। আমার মনে হয় না বরফ গলবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।